তোমরা যারা লাইভে জয়েন করছো তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু ডিএমসি এইম। তোমরা সবাই যেটা করবা সেটা আজকে শুরুতেই আমরা সবাই ক্লাসের ক্লাসটা একটু শেয়ার করে দিবা, প্রত্যেকে টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিবা একটু, তাহলে আমাদের সবাইকে রিচ করা সহজ হবে। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসের লিঙ্কটা টাইম লাইনে শেয়ার করে দাও। আমরা একটু সময় নিয়েই শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা একটু সময় নিব, সময় নিয়েই শুরু করে দিব। তোমরা সবাই লিঙ্কটা শেয়ার করে দাও, আমরা এখনই শুরু করব, ঠিক আছে? অপেক্ষা করছি সবাই আসার। একটু সময় নিচ্ছি, তারপরেই শুরু করে দিব। ঠিক আছে, অনেকেই আসছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকে, চলো আমরা আস্তে আস্তে করে পড়ার মধ্যে ঢুকি। সবাই একটু আজকের ক্লাসের নোট শেয়ার করলে এবং ক্লাসটা শেয়ার করলে সবাই গিফট পাবা। প্রান্ত ভাইকে মেসেজ দিলেই গিফট দিয়ে দিবে, বা অন্য কোনো ভাইকে দায়িত্ব দিয়ে দিব। তো সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো, এবং আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? নবেল রহমান ভাইয়া লিখছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। সবাই আসছে মোটামুটি ক্লাসে, আমরা এখনই মেইন ক্লাসে মুভ করব। সবাই একটু লিঙ্কটা নিজের টাইম লাইনে শেয়ার করে দাও, গিফট দিবে ভাইয়ারা, যেহেতু ক্লাস নোটটা লিখবা সুন্দর করে, যা যা পড়াবো গোছায় নিবা, ঠিক আছে? শর্টের বাইরের কয়েকটা টপিক আমি টেনে আনছি জোর করে। কেন টেনে আনছি? কারণ এগুলা লাগবে তোমার পরীক্ষার জন্য, এইচএসসি বলো তাতেও একটু লাগবে। তুমি বিভিন্ন জায়গায় সিকিউর মধ্যেও এটা ইন্টারফেয়ার করে দিতে পারবা, যে জায়গাগুলা জানা উচিত, ঠিক আছে? তোমরা জানো আমি পড়াশোনার মধ্যে ছিলাম। আমার 48তম বিসিএস এর লিখিত পরীক্ষা, মানে এমসিকিউ টাইপের পরীক্ষাটা ছিল। পরবর্তীতে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষাটা ছিল। আমি এবং তোমার প্রান্ত ভাইয়া দুজনে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা দিতে এক প্রকার টায়ার্ড, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি। তারপর পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের পরীক্ষা আর আমার পরীক্ষা একই সাথে শেষ হচ্ছে, এটা একটা ভালো দিক আর কি। তো আমি তোমাদের অ্যাডমিশনে এবছর 100% টাইম থাকবো। তো চলো আমরা পরিবেশ রসায়ন আজকের ক্লাসটা শুরু করি। অবশ্যই ক্লাসে নোট করতে হবে, ক্লাসটা শেয়ার করে দিতে হবে। নোট আর শেয়ার এই দুটো একটু করে দাও, দেখা হচ্ছে এখনই। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, শিল্প কারখানার দূষক মানে কোন শিল্প থেকে কোন দূষণটা হয়, এইটা হচ্ছে আজকের ফার্স্ট টপিক। তুমি দেখো, আমাদের পানি দূষণ জানো, বাংলাদেশে সব থেকে বেশি দূষণ হয়, সব থেকে বেশি দূষিত পানি পাওয়া যায় কোন নদীতে তুমি জানো? কোনো আইডিয়া আছে? যে নদীর পানি খেয়ে আমি বড় হয়েছি, সব থেকে বেশি দূষণ হয়। প্রান্ত, আমার কালারটা কি কন্ট্রাস্টের সাথে গেছে? মনে হয় না। ইয়েলো তো যাবো, তাই না? ঠিক আছে, ওকে। তো আমি একটা নদীর নাম লিখছি, দেখো, বুড়িগঙ্গা, ঠিক আছে? বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নদীতে বাংলাদেশে সব থেকে বেশি দূষণ হয়, কারণ ওর আশেপাশে এই ধরো নদী বয়ে গেছে, এই আশেপাশে শিল্প কারখানা, এই একটা কারখানা, এই একটা কারখানা, এই একটা কারখানা, এই কারখানাগুলার সব দূষক দুম করে এসে বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে, বুঝছো? আমি তোমাদের বুড়িগঙ্গা নদীর পাশেই বড় হয়েছি, আমার মেডিকেল কলেজ বুড়িগঙ্গা নদীর সাথেই। এবং আমাদের এই বুড়িগঙ্গা নদীর পচা পানিতে আমার অনেক বন্ধুরা নৌকা নিয়ে রাত্রেবেলা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেত, ডেট করতে আর কি। তো বুড়িগঙ্গা নদীর সাথে অনেক স্মৃতি অনেক মানুষের। তো দেখো, কাগজ শিল্প, এই দেখো, কাগজ শিল্পের দূষক কি? আমি বারবার বলি, তুমি যদি পড়া না বুঝে মুখস্থ করতে যাও, বুঝার তো আসলে কিছু নেই। এখন বোঝার যে জায়গাগুলো, মানে তুমি একদম কোনো কিছু মাথায় কোনো সিকোয়েন্স না রেখে যদি টানা মুখস্থ করতে যাও, তাইলে ঝামেলায় পড়বা, পরীক্ষা হলে যে সবগুলা উত্তর মনে হবে। তাই আমরা যেটা করব, কিছু ট্রিক টাইপের মাথার মধ্যে বানায় রাখবো। ধরো কাগজ কল,
কাগজ কলের দূষক হচ্ছে ক্লোরিন। তো মনে রাখবো আমরা কতে কাগজ কতে ক্লোরিন, কতে কাগজ কতে ক্লোরিন, এভাবে মনে রাখবা যে ঠিক আছে ভাই, কতে হচ্ছে কাগজ কতে হচ্ছে ক্লোরিন, এটা যেন ভুল না হয়, এভাবে মনে রাখবা। ঠিক আছে, এরপর দেখো তেলে, তেলে কি পাওয়া যায়? দেখো তেলে পাওয়া যায় হচ্ছে একটা ভারী যৌগ, নাম হচ্ছে মারক্যাপটন। তেল শোধনাগারে কি পাওয়া যায়? মারক্যাপটন। এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন শিল্প থেকে কোন দূষণ হয়। আমি দেখছি অনেক কোচিং সেন্টার, অনেক টিচার এটা না পড়াই স্কিপ করে, কারণ টপিকটা কঠিন, বাট তোমার পারতে হবে। তেল শোধনাগারে পাওয়া যায় মারক্যাপটন। তো কেমনে মনে রাখা যায় ভাইয়া তেল শোধনাগারে মারক্যাপটন পাওয়া যায়? মনে রাখবা, তুমি যখনই কোনো বড় নেতা দেখবা বলবা এই যে বড় নেতা, ওকে তেল মার, তেল মার, বলে না ওরে তেল মারবো, এরে তেল মারবো। তো দেখো তেল শোধনাগার মারক্যাপটন, তেল শোধনাগার মারক্যাপটন। আজকে থেকে আমাদের সবার উদ্দেশ্য একটা, যাকে পাবো তাকে তেল মারবো। তাহলে এখন একটু আগে তোমার নিপুণ ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া তোমার পাঞ্জাবিটা সুন্দর তো, এটা কি বলতো? তেল মারা, মারক্যাপটন। ঠিক আছে, চলে যাই চামড়া শিল্পে। চামড়া, দেখো চামড়া শিল্পে হচ্ছে টার্টারিক অ্যাসিড দূষক। এর বাইরেও চামড়া শিল্পে আরেকটা দূষক আছে, নাম হচ্ছে ক্রোমিয়াম। তো এই চামড়া কারখানা এটা পড়বা না, এটা স্কিপ করো, কারণ আমরা এটা পড়বো। চামড়া শিল্পকে ট্যানারি বলে, বুঝছো? তাই এটা স্কিপ। ঠিক আছে, খাদ্য প্রক্রিয়াকরণ পরীক্ষায় আসবে না, গুরুত্বপূর্ণ না। আমি বারবার বলি যে 20% টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার 80% কোশ্চেন হয়। তাই যে টপিক যে জায়গাগুলো আমি পড়াবো তুমি সেটাই শুধুমাত্র পড়বা, বারবার পড়বা। ভর্তি পরীক্ষা হলে ওই এরিয়া গুলা থেকে কোশ্চেন আসবে। এরিয়া মার্ক করতে পারা খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম টিচার এটা বুঝেই না যে কোন এরিয়াতে প্রশ্ন আসে, ওই এরিয়া গুলা পড়ে যাবা, ইনশাল্লাহ চলে আসবে কোশ্চেন। রং শিল্প মারাত্মক গুরুত্বপূর্ণ। রং শিল্প হচ্ছে লেড। রং শিল্পে কি পাওয়া যায়? লেড পাওয়া যায়। এটা একটু মনে রাখবা যে রং শিল্পে পাওয়া যায় রেড। তো দেখবা যে তোমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা রং দিয়ে খেলা করে না, ওটা কি প্রোগ্রাম থাকে? রং দিয়ে খেলা করার প্রোগ্রাম প্রান্ত হোলি খেলা থাকে। হোলি খেলা একজন একজন বলে এই আমার কাছ থেকে রং লে, তুই একটু রং লে, রং লে। তাই রং হচ্ছে লেড, এবার মনে রাখবা রং হচ্ছে কি? লেড। ঠিক আছে, ফটোগ্রাফি, দেখো তোমাদের প্রান্ত ভাইয়া ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো করতে অনেক পছন্দ করে, বুঝছো? তো ওর জীবনে একটাই টার্গেট, যে ফটোগ্রাফি করে আমি যারই পাই তারে সাদা বানায় দিব। ও কাউরে কালো রাখে না ছবি তোলার সময়, সবাই কি বানাই দেয়? সাদা বানাইতে বানাইতে এমন সাদা হয় যে সিলভার কালার হয়ে যায়। এই ফটোগ্রাফি করে সবাই কি কালার বানাই দিতে হবে? সিলভার কালার। এভাবে মনে রাখবা যে ফটোগ্রাফি করে বানাবো হচ্ছে সিলভার কালার। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে ঠিক আছে ফটোগ্রাফি করে সিলভার কালার বানাবো, এই যে থাকবে। ট্যানারি গুরুত্বপূর্ণ, একটু আগে আলোচনা করছিলাম। ট্যানারি শিল্পে কি পাওয়া যায়? ক্রোমিয়াম পাওয়া যায়। ট্যানারি শিল্পে পাওয়া যায় ক্রোমিয়াম, এই একটাই মুখস্থ করবা যে ট্যানারি শিল্পে পাওয়া যায় ক্রোমিয়াম। ক্রোমিয়াম, ট্যানারি শিল্পে পাওয়া যায় ক্রোমিয়াম। সিআর, সিআর পাওয়া যায় বিভিন্ন ভার্সিটিতে। তোমরা দেখবা সিআর নামক এক বস্তু থাকে। একটা ক্লাসের যে রিপ্রেজেন্টেটিভ তাকে বলে সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, বুঝছো? ও হচ্ছে ওই ভার্সিটির ওই ডিপার্টমেন্টের সব থেকে বড় কামলা। এই কামলার কাজ হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেট করা, কখন ক্লাস সবাই জানানো, ক্লাস আজকে কারো ক্লাস করতে ইচ্ছা করতেছে না বা কারো এক্সাম দিতে ইচ্ছা করতেছে না, এই সিআর কামলা সবাই যে বলে, স্যার ম্যামরে যে বলে ম্যাম আজকে ক্লাসটা না করি, পুরা ব্যাচের সবাই যারে কামলার মতো খাটায় তার নামই হচ্ছে সিআর। এই সিআর এর কাজ হচ্ছে ব্যাচের বোঝা বহন করা, বোঝা টাইনে নিয়ে বেড়ানো। বোঝা টাইনে নিয়ে বেড়ানো সিআর এর কাজ না, তাই সিআর ট্যানারি শিল্প, টাইনে নিয়ে বেড়ায় সিআর, তাই ট্যানারি শিল্প সিআর মুখস্থ করবো আমার সাথে। ক্রোমিয়াম, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো রাবার হচ্ছে জিঙ্ক। রাবার কি? জিঙ্ক। তো একজন যদি বলে যে আমার জীবনের ভুলগুলা আমি তোমাকে দিয়ে মুছে নিতে চাই, তাহলে তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো তুমি তার জীবনের সব ভুল মুছে দিতে পারবে না। রাবার দিয়ে কি করে বলতো? ভুল মুছে ফেলে, জানো তো? কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু রাবার না, মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কলম, যেটা একবার লেখা হয়ে গেলে আর মোছা যায় না। রাবারের ভুল মোছা যায়। তো দেখো খেয়াল করো যে আমি তোমাকে বললাম যে মেডিকেল ভর্তি পরীক্ষা রাবার, সরি মেডিকেল ভর্তি পরীক্ষা রাবার না, রাবার দিয়ে একজন একজনের ভুল মুছে ফেলে। তো তুমি যদি তার সাথে রাজি হয়ে যাও তার মানে তুমি তার জীবনের ভুল মুছে ফেললা। রাজি, রাবার জিঙ্ক, রাবার জিঙ্ক মুখস্থ করে ফেলবা। রাবার হচ্ছে কি বললাম? জিঙ্ক। ঠিক আছে, হালকা পানিও পরীক্ষায় আসবে না। সাইট্রিক অ্যাসিড যদি তুমি জানো তাও লাগবে না, এটা একটু পড়বা। পারমাণবিক প্লান্ট, পারমাণবিক প্লান্ট হচ্ছে ফ্লোরাইড।
পারমাণবিক প্লান্ট হচ্ছে ফ্লোরাইড। তোমরা জানো কিছুদিন আগেই পুরা বিশ্ব পারমাণবিক যুদ্ধের এক ভয়াবহ সম্ভাবনার খুব কাছ থেকে গেছে। ওরই বোমা মারলো বলে ইরান মারতেছিল ইসরায়েলকে, আজকে মারে কালকে মারে, মারে নাই যদিও। তো এই পারমাণবিক বোমা নিয়ে মনে রাখবা যে যদি আসলেই পারমাণবিক বোমা মেরে দেওয়া হয়ে যায় তাহলে ফ্লোতে উড়ে যাবে। তাই পারমাণবিক বোমা মনে রাখবা ফ্লোরাইড। আরেক জায়গায় ফ্লোরাইড পাওয়া যায় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টুথপেস্ট। কোথায়? টুথপেস্টেও কি পাওয়া যায়? ফ্লোরাইড। ঠিক আছে, দুইটা কথা মনে রাখবা, টুথপেস্টে পাওয়া যায় ফ্লোরাইড আর পারমাণবিক প্লান্টে ফ্লোরাইড। ব্যাটারিতে তোমরা জানো যে ওই যে ইজি বাইকে যে ব্যাটারিগুলো তোমরা দেখো না, ইজি বাইকের ব্যাটারিগুলো হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। ইজি বাইকের ব্যাটারিগুলোর নাম হচ্ছে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি। তাই ব্যাটারিতে পাওয়া যায় লেড, তাহলে রঙেও পাওয়া যায় লেড, ব্যাটারিতেও পাওয়া যায় লেড। এবার আমি কোশ্চেন ধরবো, তোমরা উত্তর দিবা। একবার প্র্যাকটিস করে আসি। কতে কাগজ, কতে ক্লোরিন, না দেখে বলার চেষ্টা করো। কতে কাগজ, কতে ক্লোরিন, তারপর বললাম তেল, এই ওরে তেল মার, তেল আজকে মারতেই হবে, গেল। তারপর চামড়া পড়িনি, বাদ দিয়ে দিছি। খাদ্য পড়িনি, বাদ দিয়ে দিছি। রং লে, তাই রং কি বলবা? লেড। ফটোগ্রাফি করতে কি কালার বানায় ফেলছে? সাদা না সিলভার কালার। ঠিক আছে। ট্যানারি টানবে, কে টানবে? সিআর টানবে। কে টানবে? সিআর টানবে। তাই ট্যানারিতে কি বললাম? সিআর। রাজি রাবার জিঙ্ক, ঠিক আছে। আর পারমাণবিক প্লান্ট বললাম পারমাণবিক বোমার ফ্লোতে উড়ে যাবে, ফ্লোতে। তাই পারমাণবিক হচ্ছে ফ্লোরাইড আর ব্যাটারি লেড। ওকে লক্ষ্মী বাচ্চারা কমেন্ট করে ফেলো, ফ্লোরাইড কোন শিল্পে পাওয়া যায়? ফ্লোরাইড দিয়ে শুরু করলাম, ফ্লোরাইড কোন শিল্পে পাওয়া যায়? পরের কোশ্চেন, মার্কেপটন কোন শিল্পে পাওয়া যায়? মার্কেপটন কোন শিল্পে পাওয়া যায়? ঠিক আছে, দুইটা উত্তর দিয়ে ফেলো। মানে কি কালো কালো দেখা যাচ্ছে প্রান্ত? ওকে, সবাই পরের প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। ঠিক আছে, আর একটা ধরে আসি। বলো, কাগজ শিল্পে কোনটা পাওয়া যাবে? কাগজ শিল্পে কোনটা পাবো? কাগজ শিল্পে কোনটা পাবো? যারা নোটটা ক্লাস নোট করতেছো তারা প্লিজ ক্লাসটা একটু শেয়ার দিয়ে ফেলো, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। সবাই ক্লাসটা একটু নিজের টাইম লাইনে শেয়ার করে দাও, আমার মেসেজ দিও, আমি তোমাদের গিফট দিব, নিয়ে যাও। সবার কাছে একটু রিচ হোক। ভাইয়া এত নাচেন কেন? আজকে আমার মন খুব ভালো, মন ভালো। অন্যান্য দিন আমার মন ভালো থাকে না, বুঝছিস তো শিন? আজকে যেহেতু আমার মন ভালো তাই। একজন বলছে ভাই আপনারা তেল মারবো, মার তেল মারলে আমার আর কি। ঠিক আছে, পরের কোশ্চেনের উত্তর দে। সবাই মাথা ঠান্ডা করে বুঝে শুনে উত্তর দিবি। রং শিল্পের দূষক কোনটা? রং শিল্প। এবার দেখো ভাইয়া, আমরা এই যে বায়ুমণ্ডলের যে লেয়ারে বাস করতেছি এটাকে বলা হয় হচ্ছে ট্রোপোমন্ডল। কি বলে? ট্রোপোমন্ডল। ঠিক আছে, যে লেয়ারে আমরা বাস করি। আমাদের একটা উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে আছে মেসোস্ফিয়ার, তার উপরে আছে থার্মোস্ফিয়ার। এই জিনিস তুমি ছোটবেলাতে শুনতে শুনতে অভ্যস্ত, কারণ তুমি কি করো? প্রত্যেকবার প্রত্যেক চ্যাপ্টার শুরুতে পড়া শুরু করো, কয়েক পাতা পড়ো, আবার শেষ, আবার পরের বার স্টার্ট করার সময় শুরু থেকে স্টার্ট করো, যে কারণে প্রতিবার ওই এক জায়গায় পড়া হয়। তো দেখো, ট্রোপোস্ফিয়ার উচ্চতা 0 থেকে 18 কিলোমিটার, এটা একটা বইতে লেখা আছে। আর একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 15 কিলোমিটার পর্যন্ত দেয়া আছে আরেক বইতে। 0 থেকে 18 বা 0 থেকে 15, যেটা অপশনে পাবা দাগাই দিবা। স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে 15 থেকে 50 অথবা 18 থেকে 50। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার তার উপরে। আমরা বলতেছিলাম যে আমরা বাস করতেছি কোন লেয়ারে? ট্রোপোস্ফিয়ারে। আমাদের উপরে ওজোন স্তর আছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার তার উপরে আছে কত? 50 থেকে 85 মেসোস্ফিয়ার। আর তাপমণ্ডল হচ্ছে 85 থেকে 500, এটারে বলে থার্মোস্ফিয়ার। কি বলে? থার্মোস্ফিয়ার। তাহলে চারটা লেয়ারের কোনটা কতটুকু উপরে? তাহলে যদি বলি সব থেকে উপরে কোনটা? থার্মোস্ফিয়ার। সব থেকে নিচে কোনটা? ট্রোপোস্ফিয়ার। সব থেকে ঠান্ডা কোনটা? উত্তর মেসোস্ফিয়ার। সব থেকে ঠান্ডা কোনটা? মেসোস্ফিয়ার। ঠিক আছে, সব ঝড় বৃষ্টি কোথায় হয়? আমরা যেখানে থাকি, ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, তাহলে এই লেয়ার চারটার নাম জানতে হবে। সবাই একটু কমেন্ট সেকশনে বলে দাও, স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার। আরেকটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো। ধরো আমি 57 কিলোমিটার হাইটে আছি,
তাহলে আমি কোন মন্ডলে আছি বলতো? 57 কিলোমিটার উপরে যদি কেউ থাকে সেটা কোন মন্ডলের মধ্যে পড়ে বলে ফেলো। দেখো বায়ুমণ্ডলের কন্টেন্টটা এখানে দেওয়া আছে, আমরা সবাই এগুলা জানি যে বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেন আছে কত 78.09, অক্সিজেন কত 20.94, আর আর্গন কত 0.93। তাহলে এই আর্গনটা একটু মাথার মধ্যে রাখো, এটা কিন্তু পরীক্ষায় এসে গেছে যে আর্গন কত পার্সেন্ট, 0.93%। ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। নাইট্রোজেন আর অক্সিজেন পরীক্ষায় আসে না, বাট তোমার জানা উচিত, তাই তুমি জানবা। অনেকে যেটা ভুল করে, বায়ুমণ্ডলে সব থেকে বেশি কি পাওয়া যায়, অনেকে দেখি অক্সিজেন দাগায় দেয়। অক্সিজেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অক্সিজেন সব থেকে বেশি কিন্তু পাওয়া যায় না। এই নাইট্রোজেন দিয়ে সার তৈরি করা যায়, তাই না বলো? নাইট্রোজেন যুক্ত প্রধান সারের নাম কি বলতো? ইউরিয়া। নাইট্রোজেন যুক্ত প্রধান সারের নাম হচ্ছে তুমি রিয়া। এই রিয়া নামের মেয়েদের ধরে বাইটে একটু গাছের গোড়ায় দিয়ে দিলে অনেক ভালো ফলন হয়। তো মনে রাখবা, ইউরিয়াতে নাইট্রোজেন পাওয়া যায় 46%। যেহেতু নাইট্রোজেনের পার্সেন্টেজ পড়াচ্ছি, দুইটা একসাথে পড়াই দিলাম। বায়ুমণ্ডলের নাইট্রোজেন 78.09 তুমি জানো, বাট ইম্পর্টেন্ট ইউরিয়াতে নাইট্রোজেন 46%, এটা জানতা না, জেনে নিলাম। ঠিক আছে, ইউরিয়াতে নাইট্রোজেন 46%। ওকে, ঠিক আছে। তাহলে সবাই 57 কিলোমিটার উত্তর দিছে প্রান্ত। আমি একটু কমেন্ট সেকশন পড়ে আসি। আফিয়া স্নেহা আছে, দীপ্ত ভদ্র আছে, লাক্সমান দত্ত আছে, মোর্শেদা দিলদার আছে, প্রত্যাশা আছে। আজকে গার্ডিয়ানদের নিয়ে অফিসে ছিলাম, আমার কাছে আসছে আজকে অনেকে, মিনিমাম 35-40টা গার্ডিয়ান তো আজকে মিট করছি সব মিলাই, একসাথে অনেকে ছিল। তো আমি ওই স্টুডেন্ট যে আসতেছে ওর ফোনটা নিয়ে চেক করতেছি যে স্ক্রিন টাইম কত। এক ছেলে দেখলাম স্ক্রিন টাইম 12 ঘন্টা, মানে 12 ঘন্টা ধরে ফোন চালাইছে। এই টাইমটা কমায় আনতে হবে। অ্যাডমিশনের সময় যার স্ক্রিন টাইম 2.5 ঘন্টার বেশি পাবো তার ফোন আমি নিয়ে যাব, বুঝছো? চলো এরপর দেখো তো, ট্রোপোস্ফিয়ার আমরা বাস করি কোন লেয়ারে? ট্রোপোস্ফিয়ারে, এই লেয়ারে বাস করি। যা বলবো তাই আসবে পরীক্ষায়, এইগুলাই পড়বা বারবার, নতুন করে কিছু অ্যাড করার দরকার নেই। আমি যা বলবো এগুলো ভালো করে পড়লেই হবে। তো আমরা বাস করতেছি কোন লেয়ারে? ট্রোপোস্ফিয়ারে। তো ট্রোপোস্ফিয়ারের আরেক নাম তো তুমি জানোই, যে ট্রোপোস্ফিয়ারকে বলে ক্ষুদ্রমণ্ডল। কেন? কারণ ওই যে একটু আগে বললাম, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝাট, কুয়াশা, ধোয়া, যা বলো, শিশির, সব কোন লেয়ারে হচ্ছে? ট্রোপোস্ফিয়ারে। এখন তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে মেসেঞ্জারে করো সংসার, এই সংসারে হয় ঝগড়া, মেসেঞ্জারে একজন একজনের ব্লগ দাও, এইসব দেখতে কার ভাল লাগে বলো? এগুলো কারো ভাল লাগে? এইসব দেখতে দেখতে ট্রোপোস্ফিয়ার আজকে ক্ষুব্ধ। তোমার বান্ধবী 18 ঘন্টা বই পড়ে উঠে পোস্ট দেয়, ইস এক লাইনও পড়া হয় নাই। এইসব মিথ্যা দেখে, অন্যায় দেখতে দেখতে ট্রোপোস্ফিয়ার আজকে হতাশ, ট্রোপোস্ফিয়ার ক্ষুব্ধ হয়ে গেছে। তাই ট্রোপোস্ফিয়ারের আরেক নাম ক্ষুব্ধ মণ্ডল। ট্রোপোস্ফিয়ারের আরেক নাম কি? ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, সব প্রকার বিমান চলাচল করে ট্রোপোস্ফিয়ারে, সব বিমান। কিন্তু দেখো আগে লেখা আছে প্রায় সব বিমান। কেন? একটা বিমান চলে না রে, ওই বিমানটার নাম হচ্ছে জেট বিমান। আমি ভাবছিলাম আমার এক্স রেটা বিমানে তুলবো, বুঝছিস? এক্স রে বিমানে তুললে মানে প্রথম গার্লফ্রেন্ড যখন ছেড়ে চলে যায় তখন সে হয় এক্স, দ্বিতীয় গার্লফ্রেন্ড ছেড়ে গেলে সে হয় ওয়াই, আর তৃতীয় গার্লফ্রেন্ড যখন ছেড়ে যায় সে হয়ে যায় জেড। জানিস তো এসব? এগুলো আমার থিওরি, মইনুস থিওরি। তো আমার থার্ড গার্লফ্রেন্ড যখন আমার ছেড়ে গেল সে হয়ে গেল আমার জেড। তারপর তার একবারে লাথি দিলাম এত জোরে, এক লাথি খেয়ে সে চলে গেল স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায় চলে গেল? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাই মনে রাখবি, সব বিমান চলাচল করে ট্রোপোস্ফিয়ারে, কিন্তু জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। জেট বিমান চলাচল করে কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, মনে রাখবি। ওকে, দেখ তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার কি মণ্ডল? শান্ত মণ্ডল। এই দেখো, এই হচ্ছে তোমাদের শান্ত ভাইয়া, যদিও নামে শান্ত কিন্তু ওর কাজকর্ম সবই অশান্ত। তো এই অশান্ত মণ্ডল বা শান্ত মণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে দেখে মনে হচ্ছে দেখো লম্বায় আছে, গায়ে কোনো ওজন নাই। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক কাজ হচ্ছে ওজন স্তর রেখে দেওয়া। স্ট্র্যাটোস্ফিয়ারে কোন স্তর থাকে? ওজন স্তর। কি মণ্ডল? শান্ত মণ্ডল। ও স্লাইডটা বানায় তো, তাই ও সুযোগ পেয়ে নিজের ছবিটা একটু রেখে দিছে, আর কিছু না। ঠিক আছে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে কোন বিমান চলে? জেট বিমান চলে। ঠিক আছে, তো আমার ওই যে থার্ড এক্স ছিল, ওকে একবারে লাথি মেরে শান্তর কাছে পাঠিয়ে দিছি, এভাবে মনে একবার। ঠিক আছে, চলে আসো তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কোন বিমান? জেট বিমান। সবাই আমাকে কমেন্ট সেকশনে বলে দাও যে ক্ষুব্ধ মণ্ডল কোনটা? ক্ষুব্ধ মণ্ডল কোনটা? চলে যাচ্ছি
পরের টপিক মেসোস্ফিয়ারে। খেয়াল করো, মেসোস্ফিয়ার মানেই আমার যে ভালোবাসার মানুষটার কথা চোখে পড়ে। দেখ, আমি শান্তরে বলছিলাম যে মেসোস্ফিয়ারে অন্তত পক্ষে মেসির একটা ছবি দিতে, ও মেসির ছবি দেয়নি। এই মেসির ছবি না দিয়ে কি মেসি ফ্যানদের আটকে রাখা যাবে? তুমি আমি আমরা যারা মেসিকে মন থেকে ভালোবাসি তারা হচ্ছে প্রকৃত মানুষ, আর যারা মেসিকে ভালোবাসে না তারা হচ্ছে কুকুর। এখন দেখো, মেসি অনেক শীতল মাথার প্রাণী। কি মাথার প্রাণী? শীতল মস্তিষ্কের প্রাণী। তাই মেসোস্ফিয়ার হচ্ছে শীতল মন্ডল। মেসোস্ফিয়ার শীতল মন্ডল। এই মেসি যখন ফুটবল খেলে কেউ যে লাথি মারে, মেসিকে এইভাবে সু দেয় না। মেসি এত রাগ নাই, নর্মালি মেসি সেলিব্রেট করে। এই কারণে মেসি কি একদম শীতল। তাই সব থেকে শীতলতম অবস্থা কোথায় পাবা? মেসোস্ফিয়ারে পাবা। এবং এই মেসোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে -93। কত বললাম? -93। এটা একটু মনে রেখো। আর মহাশূন্য থেকে অনেক সময় বড় বড় আগুনের পিণ্ড, উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসতেছিল। মেসি বলছে না, মেসি পা দিয়ে লাথি মেরে ওই সব উল্কাপিণ্ডকে ধ্বংস করে দিছে। তাই উল্কা ধ্বংস হয় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। লক্ষ্মী বাচ্চার মতো মুখস্থ করে ফেলো। তাহলে মেসোস্ফিয়ারের দুইটা কথা মনে রাখবি। এক হচ্ছে সব থেকে শীতলতম অবস্থা, সেটা তাপমাত্রা কত? -93। আরেকটা কথা মনে রাখবি, সেটা হচ্ছে এটা পৃথিবীর দিকে আসা উল্কাকে ধ্বংস করে। ঠিক আছে? তাহলে আমাকে সবাই কমেন্ট সেকশনে বলে দাও শান্ত মন্ডল কোনটা আর শীতল মন্ডল কোনটা। থার্মোস্ফিয়ার বুঝাই যাচ্ছে থার্মোমিটার দিয়ে কি মাপি? জ্বর মাপি। থার্মো মানেই বোঝা যায় কি তাপমাত্রা। তাহলে এটা তাপ সবচেয়ে বেশি হবে, বুঝছিস? এই থার্মোস্ফিয়ারে তাপ বেশি হয় কাদের? এই তাপ বেশি হয় কাদের? ছেলেদের না মেয়েদের? অবশ্যই ছেলেদের। মাথা সবসময় গরম থাকে। তাই হিলিয়াম, হি মানে ছেলে, বুঝতেই পারতেছিস। আর হাইড্রোজেন। তাই যদি বলে থার্মোস্ফিয়ারে কোন কোন গ্যাস বেশি থাকে, কি বলবা? হিলিয়াম, হাইড্রোজেন। কি বলবা? হিলিয়াম, হাইড্রোজেন। চলো চলে যাচ্ছি পরের টপিকে। তো চলো যা পড়ে আসলাম একটু দেখে আসি কার কি মনে আছে। বলো, জেট বিমান কোন লেয়ারে চলে? জেট বিমান কোন লেয়ারে চলে? না পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক আছে? পরের প্রশ্নের উত্তর দাও তো, যে সব থেকে শীতলতম তাপমাত্রাটা আসলে কত? আমি যে সব থেকে শীতলতম মন্ডল বলছি মেসোস্ফিয়ারকে, সব তাপমাত্রাটা কত বলে ফেলো সবাই। সব থেকে শীতল তাপমাত্রাটা এক্স্যাক্টলি কত বলে ফেলো? -93। ওকে, ঠিক আছে। এবার ইউভি রশ্মির ক্ষতিকর দিক নিয়ে একটু আলোচনা করে ফেলি। তোমরা জানো সূর্যরশ্মি থেকে আসে ক্ষতিকর ইউভি রশ্মি। ইউভি রশ্মি একটা লেভেল পর্যন্ত ভালো। ইউভি রশ্মি একটা লেভেল পর্যন্ত ভালো, কারণ ইউভি রশ্মির কিছু পজিটিভ ব্যবহার আছে। তার আগে একটা কোশ্চেন উত্তর লক্ষ্মী বাচ্চার মতো বলে দাও তো, যে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? দেখো তো, আমি যেটা বলছিলাম যে ইউভি রশ্মি ভালো কাজ করে, যেমন আমাদের স্কিনে ভিটামিন ডি তৈরি করতে হেল্প করে। তোমরা জানো আমরা বাচ্চাদের হালকা গরম রোদে রাখার জন্য বলি, কারণ ওটা ভিটামিন ডি তৈরি করতে হেল্প করে ইউভি রশ্মি। আবার অণুবীক্ষণ যন্ত্র আছে না, ফিজিক্সে তোমাদের পড়াবো এটা। এই অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করতে লাগে ইউভি রশ্মি। অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করতে ইউভি রশ্মি লাগে। তাহলে ইউভি রশ্মির দুইটা ব্যবহার আমি এক্সট্রা পড়াইলাম। একটা হচ্ছে ভিটামিন ডি তৈরি করা, আর একটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করা। অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করা। এখন দেখো, এগুলা কিন্তু ভালো দিক, তাই না? খারাপ দিকটা নিয়ে একটু আলোচনা করে আসি। চলো দেখো, রাসায়নিক বন্ধন। ইস, প্রেমের সমাধি ভেঙে, কি একটা গান আছে না, ওই যে পিছন দিয়ে নায়িকা চলে যায়, নায়ক পিছন দিয়ে দৌড়ায়, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তো পাখি উড়ে চলে গেল, বন্ধন ভেঙে গেল। বন্ধন ভেঙে গেলে আর কি ওইসব হবে? হবে না। তাই বায়োলজিক্যাল প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। বুঝতেই পারতেছো যা বলছি? তোমার মাথায় তো ওইসবই ঘুরতেছে। এরপর কি হবে? আর কি চোখ দিয়ে তাকে দেখা হবে? যে চোখ দিয়ে আমি তাকে দেখবো না, সেই চোখ আমি রাখবো না। আমার চোখে ক্যাটারেক্ট হোক, আমার চোখে ছানি পড়ুক, তাও আমি আমার এই চোখ রাখবো না। তাই চোখে কি হবে? ক্যাটারেক্ট হবে। তাকে ছাড়া বেঁচে থেকে কি লাভ? প্রয়োজনে ক্যান্সার হোক, আমি মরে যেতে চাই, বাঁচতে চাই না। তাই চর্মে ক্যান্সার হবে। বুঝেছো? তাহলে এটাই মনে রেখো, এই ওইসব ক্যান্সার না, জাস্ট ভালো ক্যান্সার হবে চর্মে, এটাই। তাহলে প্রথমে বন্ধন ভেঙে গেছে। বন্ধন ভেঙে গেলে কি হবে?
বায়োলজিক্যাল প্রক্রিয়া নষ্ট, এর চেয়ে কষ্টের কিছু আর হইতে পারে বলো? পারে না। তাই চোখ দিয়ে আর দেখবো না, ক্যাটারেক্ট। আর সবার লাস্টে চর্মে ক্যান্সার। চারটা মনে রাখবি। এবার শোন, দেখ এখানে লিখছে একটা কথা, স্কিন ক্যান্সার আর মেলানোমা ক্যান্সার। এইসব তোদের বয়সের পড়া না, বুঝছিস? এগুলা কেন অ্যাড করে বইতে আমি জানি না, গুহ স্যারের বইতে লিখে রাখছে, একটু পড়ে যাবি ভালো করে, আমি বলে দিই। স্কিন ক্যান্সার আর মেলানোমা ক্যান্সার, এখানে কি লেখা আছে দেখ। স্কিন ক্যান্সার যেটা সহজে ভালো হয়, কিন্তু মেলানোমা ক্যান্সার কখনো ভালো হয় না। আসলে হ্যাঁ, এটা সত্যি কথা। মেলানোমা ক্যান্সারের প্রগনোসিস অনেক খারাপ হয়, নর্মালি খুব বাজে অবস্থায় চলে যায়। তো এই মেলানোমা, এটাই শুধু মনে রাখবা যে মেলানোমা ক্যান্সারটা খারাপ আর স্কিন ক্যান্সারটা মোটামুটি ভালো। তো এইভাবে মনে রাখবা, আমি ট্রিক বলে দিচ্ছি, মনে রাখবা মেলা খারাপ, মেলা খারাপ। এই ইউভি রশ্মি মেলা খারাপ। তাহলে ইউভি রশ্মি কি শুধু খারাপ? না ভাই, ইউভি রশ্মি শুধু খারাপ না, ইউভি রশ্মি মেলা খারাপ। তাই ইউভি মেলানোমা, ইউভি মেলানোমা করে যা অনেক খারাপ। বাত সমাজ মে আয়া? ওকে। এই ভালোবাসার গল্প বাপ্পারাজের ওই গানটার ওই সিনারিও দিয়ে মনে রাখবা, ঠিক আছে? ওই গানটা যে যে দেখছো তারা কমেন্ট সেকশনে ইয়েস বলো। ওকে, চলে যাচ্ছি। বলো, ইউভি রশ্মি কোন যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে? ইউভি রশ্মি কোন যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে? এটা বলে ফেলো। আর বলে ফেলো কোন ক্যান্সারটা খারাপ, স্কিন ক্যান্সার বনাম মেলানোমা ক্যান্সার, এর মধ্যে খারাপ কোনটা বলে ফেলো সবাই কমেন্ট সেকশনে। ওকে, ঠিক আছে, এরপর চলে আসো ঘূর্ণিঝড়। যারা লাইভে আছো সবাই লক্ষ্মী বাচ্চার মতো ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস নোটটা গ্রুপে পোস্ট করিও, ঠিক আছে? তারপরে প্রান্ত ভাইকে মেসেজ দিও। ঘূর্ণিঝড়ে চলে আসো। ঘূর্ণিঝড় দেখো, ঘূর্ণিঝড় কখন সৃষ্টি হয় জানো? তোমরা জানো যে বলে সমুদ্রের তলদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপ বলে না? ওরকম একটা মাথার মধ্যে রাখবা যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য মোটামুটি উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপের দরকার পড়ে, বুঝছো? তো দেখো যে পানির তাপমাত্রা আসলে কতটুকু বাড়ে, স্পেসিফিক এই একটাই মনে রাখবা, 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তাপমাত্রার পার্থক্যটা কত উঠে যাওয়া লাগে? 27 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি ফারেনহাইট, এটুকু মনে রাখবা, ঠিক আছে? আর সাইক্লোনের বেগ কত হয় এটা একটু লাগবে, 63 কিলোমিটার, 63 কিলোমিটার/আওয়ার অথবা 40 মাইল। তাহলে ঘন্টায় কত বললাম? 63 কিলোমিটার/আওয়ার বা 40 মাইল/আওয়ার, ঠিক আছে? তাহলে সাইক্লোন নিয়ে আমরা কি শিখলাম? তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট, 2 নম্বর পড়লাম 63 কিলোমিটার/আওয়ার বা 40 মাইল। মনে থাকবে? লক্ষ্মী বাচ্চার মতো মুখস্থ করে ফেলো। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দিবা যে সাইক্লোনের বেগ কিলোমিটারে কত। তার আগে একটা কোশ্চেন করে আসি, বলতো 1 মাইল এই যে লিখছি আর এই যে লিখলাম 1 কিলোমিটার, আমাকে একটু সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো বলে ফেলো 1 মাইল আর 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটারের? সহজ করে দিই, 1 মাইল মানে হচ্ছে 1609 মিটার আর 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে 1 মাইল আর 1 কিলোমিটার মধ্যে পার্থক্য কত হলো? 609 মিটার, ঠিক আছে? এটা যদি ভুল না হয়, পরীক্ষায় বারবার আসবে, না পারলে মার দিব ওটা। এই জিনিস পৃথিবীতে কেউ কিছু পারুক আর না পারুক, যে জিনিস পারে সেটা হচ্ছে বয়েল-চার্লসের সূত্র। চলো একবার দেখে নি। বয়েলের সূত্রে আমরা জানি কি স্থির? তাপমাত্রা স্থির। চার্লসের সূত্রে তোমরা সবাই জানো কি স্থির? চাপ স্থির। গেল-স্ট্যাকের সূত্রে সবাই জানো কি স্থির? আয়তন স্থির, ঠিক আছে? বয়েলের সূত্র এই তোমরা সবগুলো সূত্রে গাণিতিক রূপ তুমি জানো। বয়েলের সূত্রে যে লেখটা, তাপমাত্রা যেহেতু স্থির, আইসোথার্ম। চার্লসের সূত্রে চাপ স্থির, তো চাপের একক তুমি জানো বার, তাই আইসোবার। আর গেল-স্ট্যাকের সূত্রে আয়তন স্থির, তাই লেখের নাম আইসোকোর। এই তিনটা নাম একটু পড়বা, আইসোথার্ম, আইসোবার, আইসোকোর। এর বাইরে কিছু জিনিস লাগে, এটা এইচএসসির পরে পড়াবো ইনশাআল্লাহ অ্যাডমিশন প্রোগ্রামে। এইটুকু আপাতত একটু মনে রাখো যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, আইসোথার্ম। চার্লসের সূত্রে চাপ স্থির, আইসোবার। আর গেল-স্ট্যাকের সূত্রে আয়তন স্থির, আইসোকোর, ঠিক আছে? ওকে, লক্ষ্মী বাচ্চার মতো সবাই কমেন্ট সেকশনে বলে দাও আইসোকোর লেখ কোথায় পাওয়া যায়? আইসোকোর লেখ কোথায় পাওয়া যায়?
পরের প্রশ্ন, সাইক্লোনের জন্য তাপমাত্রার পার্থক্য কত হতে হয়? সাইক্লোনের জন্য তাপমাত্রার পার্থক্য কত হতে হয়? বাংলাদেশে একটা নাম করা ঝড় হয়েছিল, নাম ছিল সিডর। সিডর শুনছো না? এই সিডর মানে কি একটা প্রশ্ন, আর সেকেন্ড প্রশ্ন, সিডর কত সালে হয়েছিল? দেখি কার কি অবস্থা। একটু আগে আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাগেরহাট থেকে আমার একজন স্টুডেন্ট আসছিল অর্পিতা নামে, ওকে আমি জিজ্ঞেস করলাম, আপু বলো বর্তমান কোন কোন দেশের মধ্যে যুদ্ধ চলছে পৃথিবীতে, কে কারে বোম মারতেছে? ও বললো ভাইয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসরায়েল বোম মারতেছে ইউক্রেনকে। বললাম আচ্ছা, আর? বললো যে আর ভাইয়া ইরান বোম মারতেছে ফিলিস্তিনকে। তো তোমাদের মধ্যে অনেকেই আছে। পরে বললাম ঠিক আছে, আচ্ছা আর? পরে বললাম যে ঠিক আছে, 26 সালে তো ফুটবল বিশ্বকাপ হবে, কোথায় হবে? বলছে ভাইয়া ভারতে হওয়ার সম্ভাবনা আছে। বললাম ভারতে ফুটবল বিশ্বকাপ? তো অনেকেই আছে তোমরা সাধারণ জ্ঞান ইংলিশ কনসেপ্ট জিরো, তো যে কাজ করতে হবে সেটা সাধারণ জ্ঞান ইংলিশ যখন তুমি পারবা না, আন্দাজে কিছু বলবা না, বলবা ভাইয়া আমি জানি না। তুমি যেটাই বলবা ওইটাই একটা ট্রল হয়ে যাবে। তো দেখো সিডর হয়েছে কত সালে? সিডর হয়েছে হচ্ছে 2007 সালে। সিডর কত সালে? 2007 সালে হয়েছে, এটা মাথার মধ্যে রাখবা। আর সিডর কথার মানে হচ্ছে চোখ। সিডর কথার অর্থ হচ্ছে চোখ, সিডর কথার অর্থ আই। একটা জিনিস লাগবে, সেটা মাথার মধ্যে ঢুকায় নাও, যে সিডর আর বার্ড ফ্লু এই দুইটাই বাংলাদেশে ঢুকছে 2007 সালে। সিডর আর বার্ড ফ্লু দুইটাই কত সালে ঢুকছে? 2007 সালে। ঠিক আছে, চলো দেখে ফেলি। এটা হচ্ছে ব্যাপন সূত্রের প্রয়োগ রে। আমাকে একটা জিনিস বলো, ব্যাপন হারের সাথে ভরের সম্পর্ক কি? ধরো ব্যাপন হার আর, আর ভর যদি এম হয়, তাহলে ভরের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তুমি জানো একটা মানুষ যদি মোটা হয় তাহলে সে দ্রুত চলে যাবে নাকি চিকন মানুষ দ্রুত যাবে? ভাইয়া মোটা মানুষ দ্রুত যাইতে পারবে না, চিকন মানুষ তাড়াতাড়ি চলে যাবে। তাই ব্যাপন হার, যার ভর কম তার ব্যাপন হার বেশি। এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। কিন্তু ব্যাপন সূত্র আমরা কোথায় ইউজ করি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ রে। দেখো ব্যাপন সূত্র দিয়ে আমরা অবশ্যই সূত্রের সাহায্যে আণবিক ভর ব্যবহার করতে পারি, বের করতে পারি। এই আণবিক ভর বের করা কখনো পরীক্ষায় আসবে না। যা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর ধরো ইউরেনিয়াম 238, এই দুইটাকে পৃথক করে, ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238 কে পৃথক করে তারপরে পারমাণবিক বোমা বানায়। এটাই ব্যাপন সূত্রের সব থেকে বড় প্রয়োগ। গ্রাহাম এই গ্যাস ব্যাপন সূত্র প্রয়োগ করে পৃথিবীকে এই পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিছে। পারমাণবিক অস্ত্র তৈরির যে মেইন মেকানিজম, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। দেখো তুমি হচ্ছে একজনের ভর কম আরেকজনের ভর বেশি, যদি তুমি ব্যাপন করায় দাও, যার ভর বেশি সে থেকে যাবে, যার ভর কম সে চলে যাবে, তাহলে দুইটা আলাদা হয়ে গেল না? ধরো 235 ইউরেনিয়াম আর ইউরেনিয়াম 238, তাহলে এর মধ্যে ভর বেশি কার? 238-এর, তাহলে ও থেকে গেল, এ চলে গেল। এভাবেই দুইটারে পৃথক করে। এই পৃথক করার প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাটোমোলিসিস। এই শব্দটা মাথার মধ্যে ঢুকায় নাও, অ্যাটোমোলিসিস। আইসোটোপ পৃথক করার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাটোমিলিসিস। ঠিক আছে, বা অ্যাটোমিলাইসিস, যেভাবে মন চায় বলো, অ্যাটোমিলিসিস। ঠিক আছে, এরপর দেখো গ্যাস মিশ্রণের উপাদানকে পৃথক করা যায়, গাঢ় করা যায়, পৃথক করা যায়, গাঢ় করা যায়। তারপর কি করা যায়? কয়লা খনিতে মিথেনের উপস্থিতি বের করা যায়। এটা ইম্পর্টেন্ট কিন্তু, এক্সট্রা ইনফো অন্য রাইটারের বইয়ের। এক্সট্রা ইনফোর জন্য আলাদা আলাদা 10-15টা লাল নীল বই পড়ে কোনো লাভ নাই, অত কিছু পড়ে মনে রাখা সম্ভব না। তুমি তোমার টেক্সট বইগুলো কখনো একবার দেখছো? এতগুলো টেক্সট বুক তোমার ব্রেন কেমনে মনে রাখবে? তাই আগে বুঝতে হবে কোনটা পরীক্ষায় আসবে কোনটা আসবে না। এটা তো তুমি বুঝবা না, এটা আমি বুঝবো, আমরা বুঝি। আমরা বলে দিব এই এরিয়া পড়তে হবে, এই এরিয়া কম পড়তে হবে বা স্কিপ করতে হবে, এভাবেই চান্স পেতে হয়। তো এটা এক্সট্রা ইনফো মনে রেখো, কয়লা খনিতে মিথেনের উপস্থিতি নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, আর একটা জিনিস মনে রেখো, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বুঝাই যাচ্ছে পারমাণবিক বোমা। তাহলে দেখো সবার আগে ব্যাপনের মাধ্যমে আইসোটোপ পৃথক করা যায়, খুব গুরুত্বপূর্ণ। আইসোটোপ পৃথক করা যায়, 235-238 পৃথক করে বোম বানানো যায়। পৃথক করার প্রক্রিয়ার নাম অ্যাটোমোলাইসিস। পৃথক করা যায়, গাঢ় করা যায়, ভর নির্ণয় করা যায়। এর বাইরে কয়লা খনিতে মিথেনের উপস্থিতি, এটা এক্সট্রা ইনফো। যারা ভালো মেডিকেলে চান্স পেতে চাও তারা মনে রাখো কয়লা খনিতে মিথেনের উপস্থিতি। ঠিক আছে, আশা করছি এটা পারবা। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে বলে দাও, আইসোবার কার সূত্রে পাওয়া যায়? সিডর শব্দের অর্থ কি?
সিডর শব্দের অর্থ কি? সিডর বানান কিন্তু এরকম রে, HIDR, ঠিক আছে? তো সিডর শব্দের অর্থ কি এটা একটু বলে ফেলো। বার্ড ফ্লু বাংলাদেশে কত সালে হয়েছে? বার্ড ফ্লু বাংলাদেশে কত সালে হয়েছে? এই কটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো লক্ষ্মী বাচ্চার মতো, ঠিক আছে? যারা লাইভে আছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে লিখো ডান ভাইয়া, দিয়ে দিছি শেয়ার, ঠিক আছে? আর যা পড়াবো এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, বুঝছো? এগুলো নিয়মিত পরীক্ষায় আসে, মাথার মধ্যে রাখতে হবে, স্কিপ করার সুযোগ নেই, ঠিক আছে? ওকে, সবাই আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো, যে হচ্ছে এই যে আমি তোমাদের বললাম যে আইসোটোপ পৃথক করা হয়, আইসোটোপ পৃথকীকরণ, এটার নাম কি? আইসোটোপ পৃথকীকরণের নামটা বলো সবাই, নামটা কমেন্ট সেকশনে লিখে দাও, ঠিক আছে? পারমাণবিক যুদ্ধে বিশ্ব, চলে আসছে এই জায়গাটায়। দেখো, পারমাণবিক যুদ্ধে বিশ্বের মধ্যে আমার যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, যে পারমাণবিক বোমা মারা হয়েছে কোথায় কোথায় জানো? জাপানের হিরোশিমাতে, আর এটা মারা হয়েছে জাপানের নাগাসাকিতে, বুঝছো? এই দুইটা জায়গা। 1945 সালে জাপান সর্বপ্রথম আমেরিকাকে আক্রমণ করে। 1941 সালে, যে 41 সালে 7 ডিসেম্বর জাপান আমেরিকার পল হারবার আক্রমণ করে। পল হারবার নামে একটা ঘাঁটি আছে, ওখানে আক্রমণ করে, অপারেশন টোরা টোরা চালায়। অপারেশন টোরা টোরা এই নামে চালায়, গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট প্রেক্ষাপট বলছি তোমাদের। এই 41 সালে ওরা প্রথম হামলা করার পর 1945 সালে ট্রুম্যান নামে একজন ছিল, এই নামটা একটু মাথার মধ্যে রাখবা, হেনরি ট্রুম্যান। এই ট্রুম্যান পারমাণবিক যুদ্ধের সূত্রপাত করে, প্রথম হিরোশিমার উপর বোম মারে 6 আগস্ট। 6 আগস্ট হিরোশিমার উপর বোম মারে, পরবর্তীতে নাগাসাকির উপর বোম মারে। কি করব এটা? ইয়েস, শিখে ফেলেছি। আর নাগাসাকিতে বোম মারে হচ্ছে 9 আগস্ট। তো মনে রাখবা, 9তে নাগাসাকি, 9তে 9 আগস্ট, 9তে নাগাসাকি, 9তে 9 আগস্ট। তাহলে নাগাসাকিতে মারলো 9 আগস্ট, আর হিরোশিমাতে মারলো 6 আগস্ট। হিরোশিমাতে যে বয়টা বোমটা মারলো তার নাম হচ্ছে লিটল বয়। মেসি যেদিন বিশ্বকাপ জিতছে ওই যে বলছে, দ্য লিটল বয় ফ্রম রোজারিও সান্তা ফি হ্যাজ জাস্ট পিসড আপ ইন হেভেন। তো দেখো, লিটল বয়, লিটল বয়, এই লিটল বয়রাই একদিন হিরো হয়। এমনি মনে রাখবা, লিটল বয়রা, আজকে তুমি লিটল বয়, কালকে তুমি হিরো হবা। এই মেডিকেলের চান্স পাইলে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে জিনিসগুলো তোমার আসলেই হচ্ছে শোনা উচিত। যে হচ্ছে, তুমি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ধরো তুমি আজকে সমাজের যে স্তরে আছো, বা ছেলে বা মেয়ে যেই হও না কেন, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সাথে সাথে, মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে, বাংলাদেশের যে বিয়ের স্পেসিফিক মার্কেটটা আছে, এই বিয়ের মার্কেটে তুমি চান্স পেতে তোমার লেভেল এখান থেকে এখানে উঠে যাবে। তুমি ছেলে হও মেয়ে হও, তোমার বিয়ের বাজারে তোমার দাম এত ভালোভাবে বাড়বে তুমি চিন্তা করতে পারবা না। কারণ আমাদের এই মেডিকেলটা হচ্ছে, মানে এই হেলথ প্রফেশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ওভার হাইপ প্রফেশন। এখানে ভিতরে তেমন কিছু না থাকলেও বাইরে থেকে মানুষ মনে করে অনেক বেশি কিছু। তাই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে বিয়ের বাজারে মেয়ে হও ছেলে হও, তোমার দাম 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে ইমিডিয়েটলি। এখন দাম তো আর টাকায় মাপা যায় না, ভালো পাত্র বা ভালো পাত্রী পাবা। এখন একজন জিজ্ঞেস করলো, ভাই আমি কি একাধিক পাত্র বা একাধিক পাত্র পাবো কিনা? না, একাধিক পাবা না, একটাই পাবা, তবে ভালো পাবা, এবং ভালো হলে একজনই যথেষ্ট, ঠিক আছে? চলো, তো যেটা বলতেছিলাম, যে হিরোশিমাতে লিটল বয়, আর নাগাসাকিতে যেটা মারছে সেটা হচ্ছে ফ্যাটম্যান। ফ্যাটম্যান, তাহলে নাগাসাকিতে মারছে ফ্যাটম্যান। এই তুমি যদি দাগায় দাও ফ্যাটম্যান মারছে হিরোশিমাতে, এই বল, ফ্যাটম্যানরা কখনো হিরো হয়? ফ্যাটম্যানরা কোনোদিন হিরো হবে? হবে না। তাই ফ্যাটম্যান কোনোদিন হিরোশিমায় মারবে না। লিটল বয় হিরোশিমা, ফ্যাটম্যান নাগাসাকি, ঠিক আছে? 6 আগস্ট 9 আগস্ট ট্রুম্যানের আদেশে আমেরিকা মারছিল জাপানের উপরে, ঠিক আছে? ওকে, চলে আসো বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। এই পেষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় কি দিয়ে বলতো? জেড দিয়ে। পেষণ গুণাঙ্ক জেড, খুব বেশি লাগে না, ওই পিভি বাই আরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এই দুইটা অনুপাতকে, দুইটার এই দুই সাইডের অনুপাতকে বলা হয় হচ্ছে জেড। তো জেড এর মান 1 হবে কখন? যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এক মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু দুই সাইড সমান হয়, তাই পিভি আর আরটি এদের অনুপাত হয় 1। তাহলে জেড এর মান 1 হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে।
তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1। আমি অনেক ছেলে মেয়েকে দেখছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 0 দাগায় দিয়ে আসছে। 0 নিয়ে কোনো হিসাব নাই, হিসাব এখানে 1, 1-এর বেশি 1-এর কম। তাহলে 1-এর 1 হবে কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর 1-এর বেশি হবে, আমি তোমাদের আগেই বলছি ছেলেদের সবকিছু বেশি বেশি। হিলিয়াম, এবার মনে রাখবা হাইড্রোজেন আর হিলিয়াম এই দুইটা হচ্ছে 1-এর বেশি। তাহলে 1-এর বেশি কি বলবা? হাইড্রোজেন আর হিলিয়াম। আর 1-এর কম বাকি সবকিছু পড়বা না। তাহলে 1 হচ্ছে আদর্শ গ্যাস, 1-এর বেশি হাইড্রোজেন আর হিলিয়াম। দু একটা বইয়ে কন্ট্রাডিক্টরি আছে, স্কিপ করবা। চলে যাচ্ছি সিএনজি তে। ঠিক আছে, তো কমেন্ট সেকশনে সবাই আমাকে বলে ফেলো ফ্যাটম্যান কোথায় মারা হয়েছে? ফ্যাটম্যান কোথায় মারা হয়েছে? সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরের প্রশ্নের উত্তর হচ্ছে হিরোশিমাতে কয় তারিখে বোম মারছে? তারিখটা বলো, কত সাল? 1945 সালে কত তারিখে? স্পেসিফিক হিরোশিমাতে মারা হয়েছে, এটা একটু বলে ফেলো। ঠিক আছে, ওকে। এই কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলবা। চলে যাও, দেখো সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তো এর ক্যালোরিফিক মানটা একটু মনে রাখতে পারো, 38,000 কিলোজুল পার মিটার কিউব। 38,000। তো এই সিএনজি তে 95 থেকে 99% মিথেন পাওয়া যায়। 95 থেকে 99% মিথেন পাওয়া যায়। তাহলে মিথেনের পরিমাণটা লাগবে, এটা এক্স্যাক্টলি মনে রাখবা। আরেকটা বইতে দেওয়া আছে, মানে 5 অধ্যায়ে তোমাদের বইতেই আছে, 93.68 থেকে 98% পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দুইটা আছে, দুইটা একটা থাকবে অপশনে, দুইটা কখনোই একসাথে অপশনে থাকবে না। তাই যারা এগুলা নিয়ে কোশ্চেন করবা আগে থেকে বলতেছি করার দরকার নেই, এমনি তুমি পারবা। স্পেসিফিক মনে রাখো 93.68 থেকে 98%। ওকে, চলে যাচ্ছি পরের টপিকে। এলপিজি। এলপিজি হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যে সিলিন্ডারে গ্যাস ইউজ করি না, ওটাকে বলা হচ্ছে এলপিজি, বুঝছো? তোমার যদি ধরো হচ্ছে মনে হয় যে ভাইয়া আমি দিনে আমি দিনে 17 ঘন্টা নিউজ দেখবো, আমার পক্ষে কি ঢাকা মেডিকেলে ফার্স্ট হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে? তোমার ঢাকা মেডিকেলে ফার্স্ট হওয়ার জন্য আছে স্পেসিফিক মেকানিজম, যেটা অন্যদের সাথে মিলবে না। বাসায় যাবা, দেখবা রান্নাঘরে লাল একটা বস্তু আছে, ওইটার মুখটা খুলে দিবা, খুলে ওখানে অনেকক্ষণ বসে থাকবা। বসার পরে তারপরে একটা সুন্দর একটা ভালো একটা গ্যাস লাইট নিবা, গ্যাস লাইটটা দিয়ে ওখানে আগুন ধরায় প্র্যাকটিস করবা। দেখবা তুমি একবারে উড়ে যে ঢাকা মেডিকেলে পড়ছো, আর কোনো মিস নাই। ঢাকা মেডিকেলে কোনো মিসই নাই। একমাত্র উপায় হচ্ছে এই এলপিজি গ্যাসের সিলিন্ডারের উপর বসে থেকে সিলিন্ডারে আগুন ধরাই দিবা, দেখবা উড়ে যে ডিএমসি। তো দেখো, তুমি ডাক্তার হয়ে না যেতে পারলেও রোগী হয়ে অবশ্যই যেতে পারবে। তো দেখো এলপিজির মধ্যে আছে বিউটেন আর প্রোপেন। তুমি স্পেসিফিক মনে রাখতে হবে বিউটেন কত পার্সেন্ট, প্রোপেন কত পার্সেন্ট। ঠিক আছে, তো বিউটেন বেশি থাকে, বিউটেন হচ্ছে 75% আর প্রোপেন হচ্ছে 25%। বিউটেন মানে বিউটিফুল জিনিস, বিউটিফুল জিনিস একটু বেশি থাকাই ভালো। তোমরা জানো সাকিব আল হাসান নামে বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার আছে, যার জার্সি নাম্বার 75। তাই 75 মানেই বিউটিফুল কোন জিনিস, তাই বিউটেন 75 আর প্রোপেন 25। ঠিক আছে, এরপর দেখো ওই যে দেখছো লোহা কাটতেছে, তো এই স্টেনলেস স্টিল, এই স্টেনলেস স্টিলের ওয়েল্ডিং করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা আর্গন ইউজ করা হয়। কি ইউজ করা হয়? আর্গন। আজকে দিনে 2 জায়গায় আর্গন আছে। আমাকে সবাই বলো বায়ুমণ্ডলে আর্গন পাওয়া যায় কত পার্সেন্ট? 0.83, 0.93, 0.73, 0.63। অপশন দিলাম, উত্তর দিয়ে ফেলো বায়ুমণ্ডলে আর্গন পাওয়া যায় কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে স্টেনলেস স্টিলের ওয়েল্ডিং করার সময় আমরা কি ইউজ করি বললাম? আর্গন ইউজ করি। ঠিক আছে, পরের প্রশ্ন, উত্তর দিয়ে ফেলো এলপিজিতে বিউটেন কত পার্সেন্ট পাওয়া যায়? এলপিজিতে বিউটেন কত পার্সেন্ট পাওয়া যায়? আর লোহা কাটা আর লোহা জোড়া করা, লোহারে কাটবো বা জোড়া লাগাবো, এটা করার জন্য লাগে অ্যাসিটিলিন। ইউজ করা লাগে অ্যাসিটিলিন। তাহলে কোশ্চেন দেখো, একটা হচ্ছে স্টেনলেস স্টিল আর একটা হচ্ছে লোহা কাটা ও জোড়া করা। তোমরা অনেকে গুলাই ফেলো, যে কারণে দুইটা আলাদা স্লাইডে দিছি। স্টেনলেস স্টিল বললে কি বলবা? স্টেনলেস স্টিল বললে বললা, আর লোহা কাটা হলে কি বলবা? এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখানে বলবা আর্গন আর এখানে বলবা হচ্ছে অ্যাসিটিলিন। এই ভুল করিস না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ, তো তোরা ভুল করে ফেলিস। সেটা সবাই মাথার মধ্যে ঢুকায় নে ছোট্ট করে। কিভাবে মনে রাখবি দেখ, স্টেনলেস স্টিল। তো অনেকে দেখবি যে স্টিল পড়াশোনা করতেছে না। স্টিল তুই পড়াশোনা করতেছিস না কেন? তুই স্টিল পড়াশোনা করতেছিস না আর কত? স্টিল পড়াশোনা করিস না আর কত? স্টিল আর কত? স্টিল আর কত? এরকম
স্টিল আর্গন, স্টিল আর্গন আসলে বলতেছিলাম, স্টিল আর্গন। ঠিক আছে, গেল। চলো সামনে। এরপর দেখো, বজ্রপাত যখন হয় বুঝছো, বা আকাশে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, লাস্ট কয়েকদিন একটানা অনেকগুলা বজ্রপাত দেখছি। তো বাংলাদেশে তোমরা জানো, এই আগের দিন ক্লাসে বলতেছিলাম, বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্তমান স্বীকৃতি পেয়েছে কে জানো? বজ্রপাত। বুঝছো? প্রান্ত কোথায়? ওকে, ও বুঝছি, ঠিক আছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, বজ্রপাতকে আমাদের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্তমান চিহ্নিত করা হয়েছে। বুঝছো? বজ্রপাতে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যায় কোন দেশে জানো? বাংলাদেশে। ভাবা যায়? বজ্রপাতে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে, এবং সেটা প্রতি বছর 35 জন। প্রতি বছর কতজন মানুষ মারা যায়? 35 জন। এবং বাংলাদেশে বজ্রপাত সব থেকে বেশি হয় কোন জেলায় জানো? সিরাজগঞ্জ জেলায়। মনে রাখবা, আমাদের একটা বন্ধু আছে সিরাজ, ওই সিরাজ বজ্র খেয়ে মরে গেছে, ওর মাথার উপর বজ্র পড়ে মরে গেছে সিরাজ। এবং আরেকটা কথা মনে রাখবা, বজ্রপাতের দেশ বলা হয় কিন্তু বাংলাদেশকে না, বজ্রপাতের দেশ বলা হয় আবার ভুটানকে। বজ্রপাতের দেশ কোনটা? ভুটান। আর ধূমপান মুক্ত দেশও হচ্ছে ভুটান। ধূমপান মুক্ত, কার্বন মুক্ত, তাহলে ধূমপান মুক্ত, কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান, বজ্রপাতের দেশ ভুটান। ঠিক আছে, ভুটানে যে কেউ সিগারেট খেতে পারে না, ভাবো, আমার খুব ভালো লাগবে ভুটান। আর হচ্ছে যেটা বললাম, বজ্রপাতের দেশ হচ্ছে বাংলাদেশ, 35 জন প্রতি বছরে মারা যায়। ওকে, ঠিক আছে, চলো। এরপর দেখো, তোমরা বইতে দেখতে পাবা, সবাই একটু কোশ্চেনের উত্তর দিয়ে ফেলো। বাংলাদেশে সব থেকে বেশি বজ্রপাত হয় কোন জেলায়? বাংলাদেশে সব থেকে বেশি বজ্রপাত হয় কোন জেলায়? ওকে, বলতো লোহা কাটা এবং জোড়া করার কাজে কোনটা ইউজ করা হয়, আর্গন না হিলিয়াম? কোনটা ভেবে বলো। আমার এই দুইটার মধ্যেতেই বলার চেষ্টা করো, তাহলে নিশ্চিত ভুল হবে। চলে এসো। প্রাইমারি বায়ু দূষক তারাই যাদের ভর মোটামুটি 44-এর কম, তাদেরকে বলবা প্রাইমারি। আর যাদের ভর 44-এর বেশি, তাদেরকে বলবা সেকেন্ডারি। 44-এর বেশি হলে কি বলবা? সেকেন্ডারি। এখন আমি তোমাকে দিলাম কার্বন মনোঅক্সাইড, তারপর দিলাম কার্বন, না কার্বন ডাইঅক্সাইড দরকার নেই, এটা এমনি পারবা। কার্বন মনোঅক্সাইডটা বলো, আর H2SO4টা বলো, এই দুইটা একটু বলো আমাকে। তাহলে কার্বন মনোঅক্সাইড আর কার্বন সালফিউরিক অ্যাসিড। দেখো সালফিউরিক অ্যাসিডের ভর হিসাব করে দেখবা অনেক বেশি হয়ে গেছে, 98। আবার কার্বন মনোঅক্সাইডের ভর হিসাব করে দেখবা অনেক কম রয়েছে। তো যখনই দেখবা যে তুমি হচ্ছে ভর কম, 44-এর কম, তখন তাকে বলবা প্রাইমারি দূষক। আর 44-এর বেশি হলে তাকে তুমি বলবা সেকেন্ডারি দূষক। তাহলে সবাই এটা একটু বলে ফেলো আমাকে, NO কি হবে আর NO2 কি হবে? ভর হিসাব করবা, বুঝছো? NO কি হবে, NO2 কি হবে, এর মধ্যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? প্রাইমারি বায়ু দূষক হলে ভর 44-এর, প্রাইমারি বায়ু দূষক হলে ভর 44-এর কম, আর সেকেন্ডারি বায়ু দূষক হলে ভর 44-এর বেশি। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথার মধ্যে রাখতে হবে। ওকে, ঠিক আছে, এই কারো কোনো অসুবিধা হলে বললো। ঠিক আছে, এবার দেখো পারক্সি অ্যাসাইল নাইট্রেট, প্যান্স। প্যান্স হচ্ছে, তুমি একটা জিনিস মনে রাখবা, যে ধোঁয়া মানে হচ্ছে স্মোক, আর কুয়াশা মানে হচ্ছে ফগ। স্মোক আর ফগ দুইটা জিনিস মিলে তৈরি হয় স্মগ। তাহলে স্মোক আর ফগ মিলে কি তৈরি হয়? স্মগ। এই স্মগের পিএইচ হচ্ছে 2। স্মগের পিএইচ কত? 2। রোগ হয় কয়টা জানো স্মোক দিয়ে? 2টা। স্মোক দিয়ে রোগ হয় কয়টা? 2টা। একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, আরেকটা হচ্ছে নিউমোনিয়া। তাহলে দেখো, স্মোক আর ফগ মিলে কি হয়? স্মোক। স্মোকের জন্য রোগ হয় কয়টা? 2টা। কি কি? ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। স্মোকের পিএইচ কত? 2। রোগ কয়টা? 2টা। তাহলে বলে ফেলো স্মোকের পি ও এইচ কত?
দেখছিলাম আগের বার কোন একটা ভার্সিটিতে দিয়ে রাখছে স্মোকের পিওএইচ কত, ছেলেপেলে তো সব গড়ে রাখা দিচ্ছে 2, কিন্তু পরে উত্তর তো দেখে উল্টা। ঠিক আছে, খেয়াল করো, তাহলে রোগ হয় দুইটা, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে নিউমোনিয়া। পিএইচ কত? 2। ওকে, তোমরা জানো শীত প্রধান দেশের তাপমাত্রা মোটামুটি 0°C কাছাকাছি থাকে, বুঝছো? গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা থাকে 38 থেকে 39। গ্রিন হাউসের ভিতরে তাপমাত্রা কত থাকে বললাম? 38 থেকে 39। তো গ্রিন হাউসের মধ্যে ধরো এই একটা ঘর বানাইছি, এই ঘরের মধ্যে যে গ্যাসগুলা রাখা থাকে, ধরো কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস, এটা রাখা আছে। তো এ নর্মালি দৃশ্যমান বা ইউভি রশ্মিকে রিসিভ করে, ইউভি বা ভিজিবল রশ্মিকে রিসিভ করে, রিসিভ করার পর বিকিরণ করে আইআর রশ্মি। তো তোমরা জানো ইউভি বা ভিজিবল কাঁচ ভেদ করে ঢুকলো, কিন্তু আইআর আর বেরোতে পারলো না, তাই ওইগুলা গরম হয়। গ্রিন হাউস গ্যাস হচ্ছে এমন গ্যাস যারা দৃশ্যমান পরিসরে আলোকে রিসিভ করে, পরিধি বাড়ায়, তারপর বিকিরণ করে, যে কারণে ওই জায়গাটা গরম থাকে আর কি। তো প্রধান গ্রিন হাউস গ্যাস যদি পরীক্ষায় আসে, তোমার অবশ্যই বলতে হবে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু যদি বলে সব থেকে পাওয়ারফুল গ্রিন হাউস গ্যাস কোনটা, তখন বলবা সিএফসি। তাহলে সব থেকে পোটেন্ট বা সব থেকে পাওয়ারফুল কোনটা? সিএফসি। সব থেকে কমন কোনটা? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দেখো অনেক বেশি, 50%। গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষায়, যতক্ষণ পরীক্ষা আসবে এবং তুমি কমনলি বুঝবা না, তুমি সব গড়ে কার্বন ডাইঅক্সাইড মানে সব গড়ে 50% দেখাবা। কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট? 50%। কিন্তু ক্ষমতা দেখো ওটা দিয়ে শুরু করছে 1 গুণ। এরপর দেখো মিথেন। মিথেন তুমি মনে রাখবা, মিথেন দেখো যোগ করে হয় 16, বুঝছো? 16 না, 16 6টারে উল্টায় দিয়ে বানাবা 19। মিথেনের পার্সেন্ট কত বললাম? 19% মিথেন। ঠিক আছে, মিথেন 19%, ক্ষমতা 25 গুণ। এটা ডিরেক্ট মুখস্থ করি, চলো। মিথেন 19% 25 গুণ, বা এভাবেও মনে রাখতে পারো। আর একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে মিথেন 1925, মিথেন 1925 মানে 19% 25 গুণ। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। এরপর সিএফসি। সিএফসি যেটা বললাম যে সব থেকে পাওয়ারফুল। ঠিক আছে, তোমরা জানো এখন সব থেকে বেশি উত্তেজিত ব্যাচ কারা? এইচএসসি 24, 25, 26, 27 সব থেকে বেশি উত্তেজিত কারা? অবশ্যই 27। নতুন নতুন সবাই কি থাকে? উত্তেজিত থাকে। তা যারা কেবল বয়সন্ধিকালে গেছে, 16 বছর বয়স, সুইট 16, তারা অনেক উত্তেজিত, তাই ক্ষমতা দেখছো একদম গ্রিন হাউস ক্ষমতা দেখো 15,000 গুণ। তেমন একবা সিএফসির ক্ষমতা অনেক বেশি, তো সিএফসি অনেক উত্তেজিত, তাই 16%। ওজন, ওজন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তুমি জানো 8, তাই ওজন মনে রাখবা কয় পার্সেন্ট? 8%। 8 এর পরে জোড় সংখ্যা 10, তাই মনে রাখবা ওজন বা অক্সিজেন O3। আচ্ছা 8 10 8 10 8 10। N2O, চলো N2O টা একটা মুখস্থ করার চেষ্টা করি। দেখো N2O এর ক্ষেত্রে নাইট্রোজেন কয় নাম্বার মৌল বলো তো? 7 নাম্বার, তাই না? এই যে নিচে এটা 2 আছে, আবার নাইট্রোজেনের 7 আছে, আর অক্সিজেনটা ও বসাই দিলাম পরপর। ভালো করে খেয়াল করো, থিওরি, বুংবাং থিওরি, খেয়াল করো। N2O, N2O, প্রথমে 2 নিলাম, নাইট্রোজেনের 7, ও পরপর বসাই দিলাম, তাই N2O হয়ে গেল 270। N2O, এই N2O 2 নিলাম, তারপর 7 দিলাম, পরে ও বসাই দিলাম, তাই 270 হচ্ছে N2O। ঠিক আছে, N2O মনে রাখবা মাত্র 5%। কত পার্সেন্ট? 5। ঠিক আছে, জলীয় বাষ্প পড়া লাগবে না। চলো তাহলে আমরা সবগুলো একটু প্র্যাকটিস করে ফেলি। বলো মিথেন কত গুণ? মিথেন কত গুণ? প্রথম প্রশ্ন, উত্তর দিয়ে ফেলো। পরের প্রশ্ন, সব থেকে পাওয়ারফুল কে? সব থেকে পাওয়ারফুল কে? উত্তর দিয়ে ফেলো। তারপরেরটা, সব থেকে কমন কে? উত্তর দিয়ে ফেলো। সব থেকে কমন কে? উত্তর দিয়ে ফেলো। পরেরটা বলো তো, O3 বা ওজন কত পার্সেন্ট? O3 বা ওজন কত পার্সেন্ট? উত্তর দিয়ে ফেলো। তারপরেরটা, সবচেয়ে কম ক্ষমতা কার? সবচেয়ে কম ক্ষমতা কার? সবচেয়ে কম ক্ষমতা কার? ঠিক আছে, এরপর চলো দেখো সিএফসি। সিএফসির 90 এর নিয়ম তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়ে শেখানো আছে, একবার দেখে নিও ওখান থেকে।
সিএফসি এর ব্যবহারগুলো পড়বা। এই যে প্রথম যেটা লেখা আছে এটা হচ্ছে সিএফসি 11, প্রথম যেটা লেখা আছে এটা সিএফসি 11, পরেরটা হচ্ছে সিএফসি 12, আর পরেরটা হচ্ছে সিএফসি 113। বুঝছো? তো 11 গুলা মনে রাখবা, সব হচ্ছে নরম ফোম। 11 হচ্ছে নরম, 11 তো একটু কম কম, তো মনে রাখবা সব নরম। দেখো নরম ফোম, গাড়ির সিট, বালিশ, কুশন সব নরম নরম জিনিস। আর 12 যেটা মনে রাখবা, পৃথিবীতে এই একটা কাহিনী বলবো, পচা গল্প বলি। হ্যাঁ শোনো, যারা দিনে 12 বার ভাত খায় তাদেরকে মানুষ কি বলবে? 12 ওইটা ওইটা যখন বলবে, তাদের যদি তুমি পাও কঠিন শাস্তি দিবা, কঠিন শাস্তি। তাই 12 কঠিন প্লাস্টিক ফোম, কঠিন শাস্তি দেওয়া হবে, প্রত্যেকটা 12কে ধরে শাস্তি দেওয়া হবে। বুঝেছ? যেসব কোচিং সেন্টার বলবে আমাদের রঙিন বই পড়ো, তাকেও তুমি ধরে কঠিন শাস্তি দিবা, কারণ সে নিজে চান্স পাইছে টেক্সট বুক পড়ে, আরেকজনের নিজের রঙিন বই পড়তে বলে, আরেকজনের নিজের বুং বাং বই পড়তে বলে। এগুলো পড়া যাবে না। বলবো ভাইয়া এসব বললে আপনাকে কঠিন শাস্তি দেওয়া হবে, টেক্সট বুকের বাইরে কোনো বই নাই। তো 12 হচ্ছে কঠিন প্লাস্টিক ফোম, 11 হচ্ছে নরম ফোম, আর 113 হচ্ছে গ্রিজ বা গ্লু। 113 বলবা গ্রিজ বা গ্লু। 11, 12, 113। 11 নরম, 12 কঠিন, আর 113 হচ্ছে গ্রিজ বা গ্লু। ঠিক আছে। অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত কম হয়? 5.6 এর কম হয়। তোমরা জানো যে ওই বাতাসের যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত তাপমাত্রায়? একটু আগে বলছি, বজ্রপাত হয় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওই সময় তৈরি হয় নাইট্রিক অক্সাইড। কি তৈরি হয় বললাম? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, আর এই নাইট্রিক অ্যাসিডই অ্যাসিড বৃষ্টির জন্য অন্যতম দায়ী। 3টা অ্যাসিড দায়ী: সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড কয়টা? 3টা, সালফিউরিক, সালফিউরাস আর নাইট্রিক অ্যাসিড। ওকে, এরপর চলে এসো এফজিডি প্ল্যান্ট। এফজিডি প্ল্যান্ট মূলত হচ্ছে আমাদের যে কলকারখানাগুলায় সালফার যুক্ত, আমাদের যে কলকারখানাগুলায় সালফার যুক্ত বর্জ্য পদার্থ বাইরে যায়, সেই সালফার দূর করার জন্য মূলত এই এফজিডি প্ল্যান্ট। এফজিডি প্ল্যান্টের পুরো নামটা তোমার জানতে হবে, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন মানে ফ্লু গ্যাস থেকে সালফার বের করে দিতে হবে। তার মানে কি? ফ্লু গ্যাসের মধ্যে অবশ্যই সালফার আছে, নাহলে সালফার বের করবো কেমনে? তো মনে রাখবা, ফ্লু গ্যাস 3টা: সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, H2S। এর মধ্যে মানুষের মৃত্যু ঘটায় কোনটা জানো? H2S। 20 ppm মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম, তবে অনুশীলনীতে দেওয়া আছে 50 ppm। তাই পরীক্ষায় আসলে 50 ppm দাগাই দিবা, সেফ গেম। ঠিক আছে? তাহলে যেটা বললাম, ফ্লু গ্যাস কয়টা আছে? 3টা: সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, H2S। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, H2S। ফ্লু গ্যাসের কাজ কি? সালফারকে বের করে দেয়া। ফ্লু গ্যাসের কাজ কি? সালফারকে বের করে দেয়া। এবং এই H2S মানুষের কি ঘটাচ্ছে? মৃত্যু ঘটাচ্ছে। কত ppm ঘনমাত্রায়? 20 ppm। কত? 20 ppm ঘনমাত্রায়। ঠিক আছে? আর অনুশীলনের উত্তর কত? 50 ppm। তাই যদি দুইটাই থাকে 50 ppm দাগাই দিও। ঠিক আছে? এই দেখো ফ্লু গ্যাসে H2S, SO2 আর SO3। ঠিক আছে? আর এই ফ্লু গ্যাসে উৎপন্ন হয় জিপসাম। উপাদান হিসেবে জিপসাম তৈরি হয়। তোমরা সবাই জিপসামের সংকেত জানো, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এই জিপসামটা ড্রাই ওয়াল তৈরি করতে ইউজ করা হয়। কি তৈরি করতে ইউজ করা হয়? ড্রাই ওয়াল। ঠিক আছে? তাহলে সবাই আমাকে জিপসামের সংকেত লিখে দাও, জিপসামের সংকেত সবাই লিখে দাও। ঠিক আছে? তাহলে যদি বলি যে সালফার যুক্ত গ্যাস দূর করার জন্য কোন প্ল্যান্ট ইউজ করা হয়? উত্তর এফজিডি প্ল্যান্ট। বা গ্যাসীয় দূষকের জন্য কোন প্ল্যান্ট ইউজ করা হয়? উত্তর হচ্ছে এফজিডি প্ল্যান্ট। ঠিক আছে? সত্যি কথা, তোরা তো রং চং বই দেখে ভাইয়া এই বইটা সবুজ করে দেওয়া আমার যে কি ভালো লাগছে, আমি কি এটা পড়লে ডিএমসি তে ফার্স্ট হতে পারবো? অবশ্যই পারবা, রোগী হিসাবে। সবাই বারবার বলতেছে, প্রত্যেকটা টিচার প্রত্যেকে দেখবা একটা জিনিসে গুরুত্ব দিচ্ছে, টেক্সট বই।
যখনই কেউ এটা দিবে না, অন্য কোচিং যখনই বলবে আমার এই বই পড়ো, বলবা রং নাম্বার ভাইয়া, সরি আমি আপনার কাছে পড়বো না, চলে আসো। সেটা আমি যদি বলি, আমার কোনো টিচার যদি বলে তোমার পড়ার কোনো দরকার নেই, যে টেক্সট বই পড়াইতে পারে না তার কাছে পড়ার কোনো সুযোগ নেই। অ্যাডমিশন টাইম বাবা মার অনেক বড় স্বপ্নের জায়গা, তাই এখানে আমাদের শতভাগ সতর্ক থাকতে হবে। চলে আসো আরএনএএস তত্ত্ব। আরএনএএস তত্ত্ব খুবই সোজা, যে হাইড্রোজেন দেয় সে অ্যাসিড, যে হাইড্রোক্সিল দেয় সে ক্ষার, আমরা জানি। অর্থাৎ যার মধ্যে তুমি ভিজিবল হাইড্রোক্সিল দেখতে পাচ্ছ সেই আরএনএএস তত্ত্ব অনুযায়ী ক্ষার, ঠিক আছে। তো এখানে একটা কথা একটু মাথার মধ্যে রাখো আরএনএএস এর তত্ত্ব নিয়ে, যে হচ্ছে ও প্রশমন তাপ, ওর সফলতা একটাই, সেটা হচ্ছে ও প্রশমন তাপ বের করতে পারে। প্রশমন তাপটা যে -57.34 হয় ডেলএইচ এর মান, এই জিনিসটাও বের করতে পারে, বুঝছো? এটা হচ্ছে আরএনএএস এর একটা বড় সড় প্রাপ্তি, ঠিক আছে। এরপর ধরো ব্রনস্টেড লাউরি, তোমরা জানো যে হচ্ছে অ্যাসিড যে প্রোটন দান করে, অর্থাৎ যে হাইড্রোজেন দান করে সে অ্যাসিড, আর যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার, বুঝছো? এই ব্রনস্টেড লাউরির মতে আমরা মোটামুটি অনুবন্ধী অম্লক্ষার তত্ত্বটা পাই। তোমরা কি অনুবন্ধী অম্লক্ষার বের করতে পারো? সবসময় মনে রাখবা, যা দেয়া আছে, ধরো এক্স নামে একটা যৌগ দেয়া আছে, যদি অনুবন্ধী অম্ল চায় তাহলে হাইড্রোজেন যোগ করবা, যদি অনুবন্ধী ক্ষার চায় তাহলে হাইড্রোজেন বাদ দিবা, শেষ। তাহলে তোমার আমি দিলাম এক্স, তাহলে এর অনুবন্ধী অম্ল হবে এক্স প্লাস এইচ, আর অনুবন্ধী ক্ষার হবে এক্স মাইনাস এইচ। আমার কথা কি বুঝতে পারছো? অম্ল চাইলে হাইড্রোজেন যোগ, ক্ষার চাইলে হাইড্রোজেন বাদ। এবার সবাই আমাকে পানি এর অনুবন্ধী ক্ষার বের করে দাও, অনুবন্ধী ক্ষার বের করে দাও পানির। HSO4 মাইনাস এর অনুবন্ধী অম্ল বের করে দাও। একটা অনুবন্ধী ক্ষার বের করতে দিছি, একটা অনুবন্ধী অম্ল বের করতে দিছি, এটা বের করে দাও। ঠিক আছে, ওকে, এরপর চলে আস। গুড। তারপর লুইসের তত্ত্বটা একটু উল্টা হয়, বুঝছো? এতক্ষণ দেখতেছিলাম অ্যাসিড অলওয়েজ দিচ্ছে, ক্ষার অলওয়েজ নিচ্ছে, কিন্তু লুইসের ক্ষেত্রে অ্যাসিড এখানে আর দিবে না, অ্যাসিড নিবে আর ক্ষার দিবে। খেয়াল করো, অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যে গ্রহণ করতে পারে সে অ্যাসিড, আর যে দান করতে পারে সে ক্ষার। তাহলে ইলেকট্রন গ্রহণ করতে পারলে সে কি হচ্ছে? অ্যাসিড। আমরা মাত্র দুইটা উদাহরণ পড়বো। ধরো AlCl3, AlCl3, খেয়াল করো অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন আছে বলতো? 3টা। ক্লোরিনের সাথে কয়টা শেয়ার করতেছে ভাইয়া? 3টা। তাহলে 3 আর 3 কত হইলো? 6টা। তাহলে ক্লোরিনের সাথে 3টা শেয়ার করছে। সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা বলতো? 8টা, কিন্তু ওর আছে কয়টা? 6টা। তাহলে নিতে পারে কয়টা? 2টা। অ্যালুমিনিয়ামের ছিল 3টা, ক্লোরিন শেয়ার করছে 3টা, 3 আর 3 হয়েছে 6, 8টা কিন্তু হয় নাই। তাহলে এখনো নিতে পারবে কয়টা? 2টা। অর্থাৎ এক জোড়া, যে এক জোড়া নিতে পারবে সে হচ্ছে অ্যাসিড। তার মানে AlCl3 একটা লুইস অ্যাসিড, বুঝছো? চলো আরেকটা দেখি, PCl5। ধরো ফসফরাসের লাস্টে আছে কয়টা? 1 2 3 4 5, সাথে ক্লোরিন দিব কয়টা? ক্লোরিন শেয়ার করছে কয়টা? 5টা। তাহলে দেখো আগে ছিল কয়টা? 5টা। ক্লোরিন শেয়ার করছে কয়টা? 5টা। তাহলে 5 আর 5 হয়ে গেছে কয়টা? 10টা। তাহলে কি নিতে পারে না দিতে পারে? উত্তর ভাইয়া এ তো 10টা বেশি আছে, তাহলে দিতে পারে। তাহলে যে দিতে পারবে সে কি হবে? লুইস ক্ষার। তাহলে PCl5 একটা লুইস ক্ষার, আবার AlCl3 একটা লুইস অ্যাসিড। এভাবে তুমি সব বের করতে পারবা। সবাই একটা আমাকে করে দাও তো, BF3। এটা সবাই করে দাও, এটা কি লুইস অ্যাসিড নাকি লুইস ক্ষার? BF3, ঠিক আছে। পানির বিশুদ্ধতার মানদণ্ডের একটা বক্স আছে, এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। খেয়াল করো, পানির পিএইচ স্বাভাবিক হচ্ছে 6.5 থেকে 8.5। পিএইচ কত বললাম? সবাই সাথে সাথে লিখে কমেন্ট করতে থাকো এই কয়টা, কারণ বারবার পরীক্ষায় আসবে। পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5, এভারেজ সাথে রেখে 6.5 থেকে 8.5, ঠিক আছে।
ডিও মনে রাখবা, ডি হচ্ছে 4 নাম্বার লেটার। ডি কয় নাম্বার লেটার? 4। 4-এর পরে 5, 5-এর পরে 6, তাই ডিও 5 থেকে 6। ডিও 5 থেকে 6, এবার মনে রাখবা। বিওডি, বি হচ্ছে 2 নাম্বার, ডি হচ্ছে 4 নাম্বার, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়? 6, তাই মনে রাখবা আদর্শ বিওডির মান হচ্ছে 6। বিওডি বলবা না, বলবা বদ। আদর্শ বদের মান 6। সিওডি কদ, সিওডির মান হচ্ছে 10। এটা ডিরেক্ট মুখস্থ করি, চলো। সিওডি কত? 10, ঠিক আছে। টিডিএস, টিডিএস হচ্ছে 500, টিডিএস হচ্ছে 500, ঠিক আছে। টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড, সলিড থাকবে 500। মনে রাখো বর্তমান বাজারে জিনিসপত্রের যে দাম, 500 টাকা না হলে কি কোনো সলিড জিনিস কিনা যায়? যায় না, তাই টিডিএস কত? 500। সোডিয়াম ক্লোরাইডও 500, ঠিক আছে। এটা একটু মনে রেখো। আর এর বাইরে আছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, আমি লিখে দিচ্ছি। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বেশি তাই 150, আর কতে ক্যালসিয়াম কতে কম তাই 100। তাহলে চলো মুখস্থ করি। পিএইচ কত? 6.5 থেকে 8.5। কত বললাম? 6.5 থেকে 8.5। ডি কয় নাম্বার লেটার? 4। 4-এর পরে 5, 5-এর পরে 6, তাই ডিও কত? 5 থেকে 6। বিওডি, বি কয় নাম্বার? 2 নাম্বার। ডি কয় নাম্বার? 4 নাম্বার, তাহলে 2 আর 4 যোগ করে কত হয়েছে? 6, তাই বিওডি কত? 6। সিওডি 10। টিডিএস 500, টিডিএস 500, কারণ সলিড জিনিস কিনতে 500 টাকা তো লাগবেই। আর সোডিয়াম ক্লোরাইড 500, ঠিক আছে। পারতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবা, ঠিক আছে। এই দেখো, বিওডি মানে বদ। বিওডি মানে কি? বদ। বদ যত কম ছেলে তত ভালো, তাই বদ ধরো 1 থেকে 2, তাহলে ছেলে খুবই ভালো। বদ 3, তাহলে ছেলে মোটামুটি ভালো। বদ 6, চালায় নেওয়া যায়, অনুমোদিত সর্বশেষ। বদ 10, এই ছেলে তো খারাপ। বদ 20, এ খুবই খারাপ। তাহলে যে তোমার রঙিন বংচং বই পড়াবে তার বদ হচ্ছে 20। বদ 20 খুবই খারাপ। এই তুই যে 20 খেয়ে মরে যাস, কখন মরিস? যখন জীবনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। জীবন খুব খারাপ হইলে 20 খেয়ে মরে যায়। তাই সবচেয়ে ভালো কত? 1 থেকে 2, এটা হচ্ছে আমার। আর এই যে 20, এটা হচ্ছে তোর, ঠিক আছে। চল লাস্ট স্লাইড, ওই শিল্প কারখানার দূষণ, এটা আমরা পড়ে ফেলছি আগে, ঠিক আছে। তাহলে সবাই আমাকে শুরু থেকে একটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো তো। বলতো মার্ক ক্যাপ্টন কোন শিল্পের দূষক? মার্ক ক্যাপ্টন কোন শিল্পের দূষক? যারা পুরা ক্লাসটা নোট করছো তাদের কাজ হচ্ছে এই নোটটা অবশ্যই শেয়ার করা এবং পুরা নোটটা দেখা। এখানে যেন কোনো সিঙ্গেল কোশ্চেন জানি মিস না যায়, ঠিক আছে। তোমাদের সবার সাথে আবারও দেখা হবে আগামীকালকে জৈব রসায়ন ক্লাসে। আগামীকাল অফলাইনে জৈব রসায়ন ক্লাস আছে, সবাই চলে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।